ওয়েলকাম স্টুডেন্টস। প্রিভিয়াস ক্লাসে আমি ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশার অ্যান্ড গ্রাহামস গ্যাস ডিফিউশন ল নিয়ে ডিসকাস করেছিলাম। আজ আমি কেটিজি নিয়ে ডিসকাস করব। কেটিজি মানে কাইনেটিক থিওরি অফ গ্যাস, একে বলি আমরা কেটিজি। দেখো, এই থিওরিগুলো আমাদের এক্সামে আসে। তাহলে প্রথমে আমি তোমাদের কেটিজিটা লেখাবো, তারপরে সেখান থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন আমি দেখাবো। তাহলে প্রথমে তোমরা হেডিং করো কেটিজি, কাইনেটিক থিওরি অফ গ্যাস। অ্যাকচুয়ালি এটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাহলে এখানে আমরা লিখছি কেটিজি, কাইনেটিক থিওরি অফ গ্যাস ফর আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, প্রথমে এখানে পয়েন্টগুলো আমি পরপর বলে দিচ্ছি। নাম্বার ওয়ানে দেখো, থিওরি ওয়ানে বলছে যে গ্যাস ইজ মেড আপ বাই লার্জ নাম্বার অফ টাইনি পার্টিকেলস বা স্মল পার্টিকেলস কল্ড গ্যাস মলিকুলস। তাদেরকে কি বলছি আমরা? গ্যাস মলিকুলস। তার মানে যে কোনো গ্যাস একটা ছোট্ট ছোট্ট পার্টিকেল, লার্জ নাম্বার অফ পার্টিকেল নিয়ে তৈরি, যাদেরকে আমরা বলছি কি গ্যাস মলিকুল। তাহলে নাম্বার ওয়ানে লেখো গ্যাস ইজ মেড আপ বাই large number of tiny particles called gas molecules। তাহলে এদেরকে কি বলি আমরা? গ্যাস মলিকুলস। ঠিক আছে। নাম্বার টুতে দেখো, এই গ্যাস মলিকুলগুলো কি করছে বলো তো? কনস্ট্যান্টলি নিজেদের সঙ্গে কোলাইড করছে। কোলাইড, একে অপরের সঙ্গে ধাক্কা ধাক্কি যাকে বলি, কোলাইড করছে। আবার কি, যে কন্টেনারে রাখা হয়েছে, ধর এই একটা কন্টেনার, এর মধ্যে গ্যাস মলিকুলগুলো রাখা হয়েছে, তাহলে এরা নিজেদের মধ্যে তো কোলাইড করছে, আবার কন্টেনারের ওয়ালের সঙ্গেও কোলাইড করছে। ঠিক আছে। তাহলে এখানে লেখো গ্যাস মলিকুলস কোলাইড টু ইচ আদার as well as with the wall of the container. Constantly। তাহলে যে কন্টেনারে রাখা হয়েছে সেই কন্টেনারের ওয়ালের সঙ্গে এবং নিজেদের মধ্যে কোলাইড করছে। দেখো, গ্যাস মলিকুলস কোলাইড টু ইচ আদার অ্যাজ ওয়েল অ্যাজ উইথ দ্য ওয়াল অফ দ্য কন্টেনার কনস্ট্যান্টলি। ক্লিয়ার এই জায়গাটা? নাম্বার থ্রিতে আমরা বলছি, দেখো নাম্বার থ্রিতে বলছি এই যে কলিশনগুলো হচ্ছে, এগুলো কিন্তু ইলাস্টিক ইন নেচার। ইলাস্টিক মানে এই কলিশনের ফলে কোনো এনার্জি লস বা এনার্জি গেন করবে না মলিকুল। ঠিক আছে, ওই জন্য বলছি যে এই কলিশনগুলো ইলাস্টিক ইন নেচার।
তাহলে এখানে আমরা লিখব কলিশনস among gas molecules are elastic in nature. ঠিক আছে, তাহলে গ্যাসের মধ্যে যে কলিশনগুলো হচ্ছে সেগুলো কি ইলাস্টিক ইন নেচার, মানে স্থিতিস্থাপক যাকে বলে। টান মানে আমরা ইলাস্টিক কথাটা বলি কি যে টানলে বড় হবে কমবে, এই ব্যাপারটা না। এখানে কলিশন হলে কোনো এনার্জি লস বা গেন হবে না, এই জন্য এটাকে আমরা বলছি কি ইলাস্টিক ইন নেচার। এবারে এই ফোর্থ পয়েন্ট আমি বলছি, স্টার মেরে রাখবো, ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো এই ভলিউম আর মাস, একটা গ্যাস মলিকুলের ভলিউম অ্যান্ড মাস ইজ নেগলিজেবল কম্পেয়ার টু টোটাল ভলিউম অফ গ্যাস, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে লেখো দ্য মাস অ্যান্ড ভলিউম অফ এ গ্যাস মলিকুল is negligible compared to total volume of the gas. Total volume of the gas, তার মানে গ্যাস মলিকুলকে একটা পয়েন্ট মাস ধরা হয়েছে, এর কোনো মাস নেই, একটা মলিকুলের কোনো মাস নেই বা তার কোনো ভলিউম নেই, এইটা ধরা হয়েছে। বলেছে যে মাস অ্যান্ড ভলিউম অফ এ গ্যাস মলিকুল ইজ নেগলিজেবল কম্পেয়ার টু টোটাল ভলিউম অফ দ্য গ্যাস। ঠিক আছে, টোটাল গ্যাসের ভলিউমের রেসপেক্টে। তার মানে একটা গ্যাস মলিকুল ইজ কনসিডার অ্যাজ এ পয়েন্ট মাস, তাই না? দ্যাট ইজ পয়েন্ট মানে কি বিন্দু, পয়েন্টের কোনো কি মাস আছে, কোনো ভলিউম আছে? নেই। দ্যাট ইজ গ্যাস মলিকুল is considered as পয়েন্ট মাস, পয়েন্ট মাস হিসাবে কনসিডার করা হয়েছে। আচ্ছা, অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাও মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো গ্যাস মলিকুলের মধ্যে কোনো অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স এক্সিস্ট করে না, এটা মাচ মোর ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে এখানে বলছি দেয়ার ইজ নো অ্যাট্রাকশন and repulsion force exist among gas molecules. তাহলে কি বললাম? there is no attraction and repulsion force exist among gas molecules। তার মানে গ্যাস মলিকুলের মধ্যে কোনো অ্যাট্রাকশন ফোর্সও নেই আর কোনো রিপালশন ফোর্সও নেই। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এবারে সিক্সথ পয়েন্টটা বলছি, দেখো বলছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ এ গ্যাস মলিকুল is directly proportional to absolute scale of temperature. Scale of temperature, এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে
অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য গ্যাস মলিকুল। তাহলে কোনো একটা গ্যাস মলিকুলের গড় গতিশক্তি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল? টেম্পারেচারের সঙ্গে। ব্যাপারটা দেখো, তার মানে কি কেই অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, নিচে লিখে রাখবে। ঠিক আছে, আচ্ছা। আর লাস্ট পয়েন্ট এখানে বলছি, সেভেন্থ পয়েন্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট। ধর এই একটা গ্যাস মলিকুল, যে একটা মলিকুল এই একটা কলাইড করছে এই মলিকুলের সঙ্গে, আবার একটা গিয়ে কোলাইড করলো, এখান থেকে গেল কোলাইড করার পরে আবার এখানে কোলাইড করলো। তাহলে এই যে দুটো পর পর কলিশনের মাঝখানে যে ডিস্টেন্সটা ট্রাভেল করে, এটাকে আমরা বলি মিন ফ্রি পাথ, ল্যামডা দ্বারা ডিনোট করি মিন ফ্রি পাথ। তাহলে কোনো একটা মলিকুল পরপর যে দুটো কলিশন করলো, তাহলে দুটো সংঘর্ষ, দুটো কলিশনের মাঝখানে মলিকুল যে ডিস্টেন্স ট্রাভেল করে তাকে বলা হয় মিন ফ্রি পাথ। তাহলে এখানে বলছি দ্য ডিস্টেন্স ট্রাভেলড by a gas molecule between two successive collisions, বুঝতে পারছো? দুটো কলিশনের পরপর দুটো কলিশনের মাঝখানে, between two successive collisions called, কি বলা হয়? মিন ফ্রি পাথ। তাকে আমরা বলি কল্ড মিন ফ্রি পাথ। এখানে আমি লিখে দিচ্ছি কলিশন কল্ড মিন ফ্রি পাথ। ঠিক আছে, একে তাহলে কি বলি? মিন ফ্রি পাথ বলি। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা ল্যামডা দ্বারা ডিনোট করি। কি দ্বারা ডিনোট করি? ল্যামডা। তাহলে কি বললাম? দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই গ্যাস মলিকুল বিটুইন টু সাকসেসিভ কলিশনস, মানে পরপর দুটো কলিশনের মাঝখানে যে ডিস্টেন্স ট্রাভেল করছে তাকে বলছি আমরা মিন ফ্রি পাথ। দেখো এটা মনে রাখবে, এগুলো জয়েন্টে আসে। এই মিন ফ্রি পাথ টেম্পারেচারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল আর প্রেসারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে এই যদি টেম্পারেচার বাড়াই, এই দুটো কন্ডিশনের মাঝখানে এই ডিস্টেন্সটা বাড়বে, আর প্রেসার বাড়ালে এই ডিস্টেন্সটা কমে যাবে। ঠিক আছে, এইটা যেন মাথায় থাকে। তাহলে এইগুলোই ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলোই কেটিজির মানে কাইনেটিক থিওরি অফ গ্যাসের ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা ডিসকাস করলাম। 7 ইম্পর্টেন্ট পয়েন্টস ভালো করে লিখে রাখবে, পরীক্ষায় এলে যে কোনো 4টে দেবে, যদি 2 নম্বরে আসে 4টে দেবে। এদের মধ্যে এই দুটো মেন, এই দুটো অবশ্যই দিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে এটা আমি মুছে দিলাম। এবারে কেটিজির একটা ইকুয়েশন আছে যেটা আমি দেখাবো। এটা ফিজিক্সে প্রুভ আছে কিন্তু কেমিস্ট্রিতে নেই, তাই আমাদের শুধু ইকুয়েশনটা জানতে হবে। তাহলে ইকুয়েশন অফ কেটিজি লেখো, ইকুয়েশন অফ কেটিজি। তাহলে দেখো কেটিজির ইকুয়েশনটা কি না, পিভি ইকুয়াল টু 1/3 mn সি স্কোয়ার আরএমএস, এই সিটা আরএমএস, রুট মিন স্কোয়ার ভেলোসিটি বলি আরএমএস। এখানে কোনটা কি আমরা একটু লিখে দেব। পিটা কি? প্রেসার অফ দ্য গ্যাস। ভিটা কি? ভলিউম অফ দ্য গ্যাস। এমটা কি? মাস অফ এ গ্যাস মলিকুল। একটা মলিকুলের কিন্তু মাস। আর এনটা কি? এখানে মোল নাম্বার না, কিন্তু নাম্বার অফ মলিকুলস। এখানে এনটা মোল না, নাম্বার অফ মোল না,
এখানে এনটা কি নাম্বার অফ মলিকুলস, এখানে বললাম কি নাম্বার অফ গ্যাস মলিকুলস, ক্লিয়ার। আর সিআরএমএস কি রুট মিন স্কয়ার স্পিড, আরএমএস আরএমএস ভেলোসিটি, রুট মিন স্কয়ার স্পিড, ঠিক আছে এইটা। এবারে এখান থেকে একটা কোশ্চেন আসে আমাদের, কি কোশ্চেন আসে, যে প্রুফ কাইনেটিক এনার্জি অফ 1 mole gas equal to 3/2 RT। এই প্রুফটা আমাদের এক্সামে পড়ে, ভালো করে দেখো। প্রুফ কাইনেটিক এনার্জি অফ 1 mole of gas of 1 mole of gas equal to 3/2 RT। খুবই ইম্পর্টেন্ট এই প্রুফটা, ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি প্রুফটা দেখাচ্ছি এখানে। তাহলে ফ্রম কেটিজি কি পাচ্ছি, যে পিভি ইকুয়াল টু 1/3 mn CRMS স্কয়ার। বলবে এভরি সাইন হ্যাভ দেয়ার ইউজুয়াল মিনিং, আর এত কিছু বলতে হবে না। এভরি সাইন হ্যাভ দেয়ার ইউজুয়াল মিনিং মানে প্রত্যেকটা চিহ্ন উহাদের প্রচলিত অর্থ বহন করে, এইটুকু বললেই হবে। এবারে এখানে আমরা দেখাচ্ছি, দেখো অর পিভি ইকুয়াল টু 1/3 m, এই এনটা এনে করে দিলাম, এনে অ্যাভোগাড্রো নাম্বার, CRMS স্কয়ার। তাহলে এখানে আমরা কি বলছি, এই n ইকুয়াল টু na ইকুয়াল টু অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে এইটা আমরা বলে দিলাম। আচ্ছা এবারে তোমরা জানো এই অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলের মাস, সেটাই তো মোলার মাস। আমরা অক্সিজেন গ্যাসের মলিকুলার মাস কত জানি, 32 গ্রাম। তাহলে 32 গ্রাম মানে একটা অক্সিজেন মলিকুলের মাস না, ওটা অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলের মাস, আমরা বলেছিলাম ফার্স্ট বেসিক কনসেপ্টে। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলের মাস হচ্ছে 32 গ্রাম। তাহলে একটা মলিকুলের মাস তো m, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলের মাস যেটা হবে সেটাই তো মোলার মাস, তাই না? তাহলে আমরা কি জানি, এই m ইনটু na ইকুয়াল টু কি, m ইকুয়াল টু কি মোলার মাস, মোলার মাস, তাই না? তাহলে এখানে আমরা কি বসাতে পারি, পিভি ইকুয়াল টু কি 1/3 m CRMS স্কয়ার, CRMS স্কয়ার বসাতে পারি। ক্লিয়ার এই জায়গাটা? এবারে এখান থেকে আমি এখানে চলে যাচ্ছি, দেখো অর পিভি ইকুয়াল টু কি করতে পারি, উপরে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে উপরে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে নিচেও 2 দিলাম, 2 2 কেটে গেল, সেই 1/3 থেকে গেল। তাহলে m CRMS স্কয়ার, তাহলে এটা হাফ mc স্কয়ার। আমরা জানি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি হাফ mv স্কয়ার। তাহলে অর এখানে কি পেলাম, পিভি ইকুয়াল টু কি 2/3 কাইনেটিক এনার্জি অফ 1 মোল অফ গ্যাস, 1 মোল গ্যাসের কাইনেটিক এনার্জি পেলাম। তাহলে অর কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি পেলাম, 3/2, 3টা উপরে গুণ হয়ে গেল, 2টা নিচে চলে এলো, 3/2 পিভি, এই 3টা মাল্টিপ্লাই হয়ে গেল ডায়াগোনাল মাল্টিপ্লিকেশন, আর 2টা নিচে চলে এলো। তাহলে 3/2 পিভি ইকুয়াল টু কি হলো, 3/2 RT। পিভি ইকুয়াল টু তো RT আমরা জানি তো। অর কি পেলাম, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 3/2 RT। এই প্রুফ।
এটা আমরা প্রুভ করে দিলাম। এবারে যদি একটা মলিকুলের কাইনেটিক এনার্জি বলে ক্যালকুলেট করতে বলে, একটা মলিকুলের কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করতে বলা মানে কি, সেটাকে বলা হয় অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। অ্যাভারেজ, তাই না? তাহলে টোটাল মলিকুলের যা কাইনেটিক এনার্জি হবে তাকে যদি এই টোটাল নাম্বার অফ মলিকুল দিয়ে ডিভাইড করি, ভাগ করি, তাহলে তো আমরা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পাবো, তাই তো? তাহলে আমরা যদি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বলি, কেই এটা বার, কাইনেটিক এনার্জি অ্যাভারেজ, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যদি করতে হয় বাদ দিলাম, তাহলে এটা তো এক মোলের ক্ষেত্রে, তাহলে একটা মলিকুলের ক্ষেত্রে কি হবে, এই একে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করতে হবে, ডিভাইড করতে হবে টি আর টি বাই এন এ। তাহলে আর টি বাই এন এ ভালো করে দেখো, এই আর টি বাই এন এ এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, এটাকে বলি বোল্টজম্যান কনস্ট্যান্ট। অর এখানে কি পাচ্ছি, এই কেই অ্যাভারেজ ইকুয়াল টু 3/2 কেটি, কেটি 3/2 কেটি। এখানে এই কেটা কি, এখানে লিখে দিচ্ছি, এই কেটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এর ভ্যালু নিজেরা বের করতে পারবে। এর ভ্যালু কি, আর এর ভ্যালু 8.314, নিচে কি 6.023 ইন্টু 10⁻23 দিয়ে ডিভাইড করলে আর এর ভ্যালু পেয়ে যাবে, কে এর ভ্যালু, এই বোল্টজম্যান কনস্ট্যান্ট এইটা কেটা। তাহলে বোঝা গেল আমাদের যদি এরকম প্রুফ আসে আমরা দেখাতে পারবো, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বললে সেটাও দেখাতে পারবো, তখন হবে 3/2 কেটি। আর এক মোলের কাইনেটিক এনার্জি বললে 3/2 আরটি হবে। যে এই ফর্মুলা থেকে কিন্তু ম্যাথামেটিক্যাল প্রবলেম আমাদের এক্সামে আসে। তাহলে আশা করি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এবারে একখানা ছোট্ট প্রবলেম আমি বলছি, তোমরা পারো কিনা দেখো। ক্যালকুলেট কাইনেটিক এনার্জি of 1 mole of oxygen gas at 27 degree centigrade temperature। তাহলে 1 মোল অক্সিজেন গ্যাসের কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করতে হবে কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। তাহলে আমরা আনসারটা করছি, দেখো। তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি 3/2 আরটি। তাহলে 3/2 আমরা জুলে বসাচ্ছি 8.314 এসআই ইউনিটে, টেম্পারেচার কেলভিনে বসাবো, 27 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, তার মানে 300 কেলভিন। তাহলে এখানে বসালে যেটা আসবে তোমরা নিজেরা করবে ক্যালকুলেটর করে, এত জুলে অ্যান্সার হবে, জুলে। আশা করি এরকম ছোট ছোট যদি প্রবলেম আসে তোমরা তা সলভ করতে পারবে। এবার আমরা পড়াবো গ্যাসের ডিফারেন্ট টাইপস অফ ভেলোসিটিস, এইটা নিয়ে আমরা ডিসকাস করব। এখান থেকে বিভিন্ন প্রবলেম আমাদের এক্সামে আসে, কেমন ধরনের প্রবলেম আসে সেগুলো আমি ডিসকাস করব। ভালো করে এই জায়গাগুলো একটু দেখবে, এটা কিন্তু যেই নিটের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে তোমরা হেডিং করো ডিফারেন্ট টাইপস অফ ভেলোসিটিস অফ গ্যাস। তাহলে গ্যাসের ডিফারেন্ট টাইপস অফ ভেলোসিটি, এটা নিয়ে আমরা ডিসকাস করব। দেখো প্রথমে আমরা বলছি গ্যাসের রুট মিন স্কয়ার ভেলোসিটি বা স্পিড। গ্যাসের কি রুট মিন স্কয়ার ভেলোসিটি বা স্পিড। এক নম্বরে আমরা বলছি সিআরএমএস।
সিআরএমএস ইকুয়াল টু, দেখো আমরা এরকম ভাবে লিখি, রুট মিন স্কয়ার স্পিড, তার মানে স্পিডের স্কয়ার। দেখো স্পিডের, ধরো 1 নম্বর মলিকুলের ভেলোসিটি c1 তার স্কয়ার c1 স্কয়ার, 2 নম্বর সেকেন্ড মলিকুলের ভেলোসিটি c2 তার স্কয়ার, থার্ড মলিকুলের ভেলোসিটি c3 তার স্কয়ার, তাহলে nth মলিকুলের ভেলোসিটি cn তার স্কয়ার। তাহলে এদের মিন মানে কি, সবার ভেলোসিটি স্কয়ার সাম করে দিলাম আর নাম্বার অফ মলিকুল করলাম, তাহলে এদের মিন স্কয়ার ভেলোসিটি হলো, মিন স্কয়ার ভেলোসিটি হলো, স্কয়ার ভেলোসিটির মিন। এবার তার রুট, এইটাকে বলছি রুট মিন স্কয়ার ভেলোসিটি। কিন্তু এই ফর্মুলায় আমাদের অ্যাকচুয়ালি প্রবলেম সলভ করতে বলে না। যখন পরীক্ষায় প্রবলেম আসে তখন কোন ফর্মুলাটা আমরা ইউজ করব, এই সিআরএমএস ইকুয়াল টু, এটা ইউজ করব আমরা 3RT/m। RT জানো, এমটা মলিকুলার ওয়েট। এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখানে অ্যানাদার সেকেন্ডে আমি দেখাচ্ছি অ্যানাদার ভেলোসিটি, তাকে বলি অ্যাভারেজ, সি অ্যাভারেজ, অ্যাভারেজ ভেলোসিটি গড়। তাহলে অ্যাভারেজ ব্যাপারটা বুঝতে পারছো, ধরো n নাম্বার অফ মলিকুল আছে, সবার এই 1 নম্বর মলিকুলের ভেলোসিটি c1, সেকেন্ড মলিকুলের ভেলোসিটি c2, থার্ড মলিকুলের ভেলোসিটি c3, nth মলিকুলের ভেলোসিটি cn। তাহলে এই টোটাল ভেলোসিটি অফ অল দ্য মলিকুল, সমস্ত মলিকুলের ভেলোসিটিকে টোটাল নাম্বার অফ মলিকুল দিয়ে যদি ডিভাইড করি তখন বলবো তো অ্যাভারেজ। অ্যাভারেজ মানে কি, সবার সাম করে টোটাল নাম্বার দিয়ে ডিভাইড করতে হয়, এটাই তো অ্যাভারেজ, তাই না? কিন্তু এই ফর্মুলা দিয়ে আমাদের প্রবলেম আসবে না। আমাদের প্রবলেম আসবে কোন ফর্মুলা দিয়ে, এই সি অ্যাভারেজ ইকুয়াল টু, এই ফর্মুলাটা জানতে হবে 8RT/πm। পাই মানে জানো তো, তোমার একটা কনস্ট্যান্ট 22/7 বা 3.14 পায়ের ভ্যালু, এইটা। অ্যানাদার ভেলোসিটি আছে, সেটা আমি পরে ডিসকাস করব, তাকে বলি মোস্ট প্রবাবেল ভেলোসিটি। তাহলে এটা আরএমএস ভেলোসিটি, এটাকে কি বললাম, অ্যাভারেজ ভেলোসিটি। আর একটা আছে মোস্ট প্রবাবেল ভেলোসিটি সিএম, এটাকে বলে মোস্ট প্রবাবেল ভেলোসিটি। হ্যাঁ, তাহলে এই সিএম ইকুয়াল টু এই 2RT/m, এটা পরে আমরা দেখাবো যে মোস্ট প্রবাবেল ভেলোসিটিটা কি। এখন এদের ইকুয়েশনটা আমরা বলে দিলাম। তাহলে থার্ড পয়েন্টে আমরা বললাম যে মোস্ট প্রবাবেল ভেলোসিটি সিএম দ্বারা ডিনোট করা হয়। তাহলে এখানে জানলাম, দেখো আরএমএস ভেলোসিটি জানলাম, অ্যাভারেজ ভেলোসিটি জানলাম, আর মোস্ট প্রবাবেল ভেলোসিটিও আমরা শিখলাম। এই ইকুয়েশনগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে। আচ্ছা, এখানে কেমন এমসিকিউ আসে আমি একটু তোমাদের বলে দিই। দেখো এই ভেলোসিটির অর্ডার আসে, অর্ডার 1 নম্বর কোশ্চেন আসে অর্ডার অফ ভেলোসিটিস। দেখো তাহলে সব থেকে বেশি কে 3RT/m, এখানে হচ্ছে 8RT/πm। তাহলে 8 কে পাই দিয়ে ডিভাইড করো, পাই মানে কি 3.14, তাহলে 8 কে 3.14 দিয়ে যদি ডিভাইড করি ওই 2.55 হবে, এটা সামথিং। কিন্তু 3RT থেকে কম হবে, 2.5RT মতো হবে। তাহলে এটা রাফলি ক্যালকুলেট করে দেখালাম। তার মানে সব থেকে ভেলোসিটি হবে বেশি কার, সিআরএমএস, তারপরে কার অ্যাভারেজ, আর লাস্ট কার 2RT, সি মোস্ট প্রবাবেল। এরকম কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে। আবার আসে রেশিও, পরের কোশ্চেন আসে রেশিও। রেশিও কি, আমরা বলছি সিআরএমএস ইজ টু সি অ্যাভারেজ ইজ টু সিএম। তাহলে ভালো করে দেখ, এই রেশিওটাও আসে। তাহলে আমাদের এদিকে কি সবার
আর টি বাই এম ক্যান্সেলড হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকছে কি √3, অ্যাভারেজে থাকছে কি √8/পাই, আর তোমার মোস্ট প্রবাবল ভেলোসিটিতে থাকছে কত √2। এবারে রুটগুলো সবার উঠে যাবে, তাহলে আমরা করতে পারবো। এরকম যদি আসে আমরা বলে দিতে পারবো যে এমসিকিউগুলোর আনসার কি হবে। খুব ভালো করে এগুলো তোমরা প্র্যাকটিস করবে। তাহলে এই দুটো কোশ্চেন দেখালাম, মডেল কোশ্চেন এমসিকিউ, তোমরা বুঝতে পারলে। তাহলে এটা আমি মুছে দিলাম। এবার আমি কি ধরনের প্রবলেম পরীক্ষায় আসতে পারে সেটা একটু আমি ডিসকাস করছি, দেখে নাও। লেখো ক্যালকুলেট CRMS, C average and CM of nitrogen gas at 27 degree সেন্টিগ্রেড টেম্পারেচার। এই কোশ্চেন আমাদের আসতে পারে, এরকম ধরনের কোশ্চেন। তাহলে এরকম টাইপের কোশ্চেন এলে আমরা কিভাবে আনসার করব সেটা দেখো। তাহলে এখানে লেখো যে CRMS ইকুয়াল টু কি √3RT/m। আমি SI ইউনিটে করছি, তাহলে 3 8 কত 8.314, টেম্পারেচার কত তোমার 300, নিচে কত এম, এমটা কেজিতে লিখতে হবে। নাইট্রোজেনের তো 28, অ্যাটমিক মলিকুলার ওয়েট কত 28, নাইট্রোজেন N2, তাহলে 0.28। তাহলে এখানে আনসার করে রাখবে মিটার পার সেকেন্ড। আমার সি অ্যাভারেজ হলে কি হবে 8RT/πm। তাহলে এখানে কি করব সেম ভাবে 8 × 8.314 × 300, নিচে কত 3.14 × 0.028, এই তো। তাহলে এখানেও আনসার আসবে মিটার পার সেকেন্ড। এবারে মোস্ট প্রবাবল ভেলোসিটি করব CM 2RT/m। তাহলে এখানে 2 × 8.314 × 300, নিচে 0.028, তাহলে এখানে আনসার আসবে মিটার পার সেকেন্ডে, ইউনিটে। এবারে আনসারগুলো অবশ্যই তোমরা পারবে, তোমরা নিজেরা আনসারগুলো ক্যালকুলেট করে বসাবে। আচ্ছা, অ্যানাদার কোশ্চেন আমি বলছি, এখানে দেখো। দেখো at what temperature RMS velocity of hydrogen will be equal with RMS velocity of nitrogen gas at 20 degree centigrade temperature। ঠিক আছে, এরকম ছোট্ট প্রবলেম আমাদের পরীক্ষায় আসে। তাহলে আরএমএস ভেলোসিটির ইকুয়েশন আমরা জানি, CRMS ইকুয়াল টু কি √3RT/m। তাহলে এখানে প্রথমে আমি নাইট্রোজেনেরটা বসাচ্ছি, নাইট্রোজেন। তাহলে 3RT, টিটা কত না 293 বাই তোমার এটা কত হবে নাইট্রোজেনের 28 ইকুয়াল টু, আমি এদিকে হাইড্রোজেনেরটা বসাচ্ছি
3 আর টি, আমি মনে করলাম টি প্রাইম, টেম্পারেচার কত টি প্রাইম, তাহলে এখানে কত হাইড্রোজেনের 2 গ্রাম। তাহলে দেখো ওই 3 আর 3 আর তো ক্যান্সেল হয়ে যাবে, থাকবে না, রুট রুট উঠে যাবে, তাহলে এখানে 293/28 ইকুয়াল টু কি হবে টি প্রাইম বাই 2। তার মানে এখানে টি প্রাইম ইকুয়াল টু কত হবে 293 ইন্টু 2/28, এটা ক্যালকুলেট করলে এই 20.93 কেলভিন আসবে। ঠিক আছে, 20.93 কেলভিন। তাহলে কোন টেম্পারেচারে হাইড্রোজেনের আরএমএস ভেলোসিটি নাইট্রোজেনের সঙ্গে ইকুয়াল হবে, তোমার এই 20.93 কেলভিন টেম্পারেচারে। তাহলে এরকম যদি প্রবলেম আসে, আশা করি তোমরা সহজে সলভ করতে পারবে। তাহলে এটা আমি মুছে দিলাম। এবার আমি তোমাদের পড়াবো ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন অফ গ্যাস। তাহলে এখানে হেডিং করো ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন অফ গ্যাস, গ্যাসের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। ম্যাক্সওয়েল এখানে বলেছেন যে দেখো গ্যাস মলিকুলগুলো, ডিফারেন্ট গ্যাস মলিকুল তো ডিফারেন্ট ভেলোসিটি অ্যাটেন্ড করে আছে, তাহলে কোন ভেলোসিটিতে কত গ্যাস মলিকুল আছে এই নিয়ে উনি একটা ইকুয়েশন এস্টাবলিশ করেছিলেন বা ডিরাইভ করেছিলেন। ঠিক আছে, সেটা আমাদের সিলেবাসে নেই, আমরা শুধু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখাবো। কিন্তু ম্যাক্সওয়েল তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমেও দেখিয়েছিলেন যে কোন ভেলোসিটিতে কত মলিকুল থাকতে পারে। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা বলছি ম্যাক্সওয়েলের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রথমে লিখব যে যেহেতু যে গ্যাস মলিকুল collide to each other, thus their velocity changes constantly from কি 0 to infinity, 0 থেকে ইনফিনিটি হতে পারে। যদিও তো 0তে কোনো মলিকুল থাকতে পারে না, তবুও ম্যাক্সওয়েলের ইকুয়েশন অনুসারে, অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল ইকুয়েশন, ভেলোসিটি অফ গ্যাস মলিকুলস ভ্যারিজ ফ্রম কি 0 টু ইনফিনিটি। ঠিক আছে, তাহলে এখানে এই লাইনটা লিখে রাখো যে অ্যাজ gas molecules collide to each other constantly, thus their velocity changes from 0 to infinity। ঠিক আছে, তাহলে তাদের ভেলোসিটি 0 থেকে ইনফিনিটি হতে পারে, তাহলে এই 0 থেকে ইনফিনিটি ভেলোসিটির মধ্যে কত মলিকুল থাকতে পারে সেইটা ম্যাক্সওয়েল কিন্তু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখিয়েছেন। তাহলে আমরা এখন দেখাবো যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি কি বলছি না, নাম্বার অফ মলিকুলস ভার্সেস ভেলোসিটি, এইটা। ঠিক আছে, তাহলে এখানে আমি একদম সিম্পল ভাবে তোমাদের দেখাচ্ছি। দেখো এদিকে বললাম নাম্বার অফ মলিকুলস, এটা ওয়াই অ্যাক্সিস বা অনেক সময় n/n দ্বারাও ডিনোট করা হয়। ফ্র্যাকশন অফ মলিকুল মানে টোটাল, ধর n, ক্যাপিটাল এনটা টোটাল মলিকুল, ধর 1 কোটি মলিকুল, তার মধ্যে 50টা হয়তো এই স্মল এনটা 50টা মলিকুল, এই জন্য বলছি নাম্বার অফ মলিকুলস, বা এটা ফ্র্যাকশন অফ নাম্বার অফ মলিকুলস আমরা বলতে পারি n/N।
আর এদিকে কি এক্স অ্যাক্সিস হচ্ছে ভেলোসিটি, এক্স অ্যাক্সিসটা তোমার ভেলোসিটি সি। তাহলে ম্যাক্সওয়েল উনি দেখিয়েছেন যে এই ডায়াগ্রামটা এরকম ভাবে হচ্ছে, এরকম চলে যাচ্ছে ইনফিনিটির দিকে। তাহলে দেখো ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুল কোথায়, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুল এখানে আছে, উপরের দিকে মলিকুল বাড়ছে, তাহলে এই জায়গাটায় ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুল। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুল যে ভেলোসিটি অ্যাটেন্ড করেছে সেটাকে বলি মোস্ট প্রবাবল ভেলোসিটি। ভালো করে দেখ, তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুলস, এটাই তো ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুল পজেস দ্য ভেলোসিটি ইজ কল্ড মোস্ট প্রবাবল ভেলোসিটি, বা ভেলোসিটি হুইচ ইজ পজেসড by maximum number of molecules at constant temperature is called most probable velocity। তাহলে যে ভেলোসিটি দেখো ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুল যে ভেলোসিটি অ্যাটেন্ড করে আছে তাকেই বলবো তো মোস্ট প্রবাবল ভেলোসিটি। তাহলে এখানে সিএম ইকুয়াল টু আমরা কি লিখছি, যে ভেলোসিটি পজেস বাই maximum number of বা fraction of molecules at constant temperature is called CM most probable velocity। এইটা তাহলে এটা একটা, এই যে ডায়াগ্রামটা একটা পার্টিকুলার টেম্পারেচার, ধর T1, তাহলে টেম্পারেচার যদি বাড়াই কেমন হবে বলতো কার্ভটা, তখন এইরকম হচ্ছে কার্ভটা। এই ভালো করে দেখো, টেম্পারেচার বাড়ালে কার্ভটা এরকম ভাবে হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু তুমি দেখো এখানে তোমার মোস্ট প্রবাবল ভেলোসিটি কিন্তু এই প্রাইম করে দিলাম, ইনক্রিজ করছে C1 প্রাইম, কিন্তু নাম্বার অফ মলিকুল কি ডিক্রিজ করে গেল। দেখ আগে যে মলিকুল ছিল এখন কম নাম্বার, কম সংখ্যক মলিকুল। তাহলে এটা ধর T2 টেম্পারেচার, তাহলে T2 গ্রেটার দ্যান T1, এটা কিন্তু জয়েন্টে আসে। তাহলে টেম্পারেচার বাড়ালে কার্ভের চেঞ্জটা কি হচ্ছে এইটা আমাদের ভালো করে জানতে হবে। তাহলে এখানে আমরা বলে দিচ্ছি, দেখ উইথ ইনক্রিজিং টেম্পারেচার, টেম্পারেচার বাড়ালে নাম্বার ওয়ানে মোস্ট প্রবাবল ভেলোসিটি ইনক্রিজেস, দেখ সিএম ইনক্রিজেস, সিএম বাড়ছে, কিন্তু কোনটা কমে যাচ্ছে, টোটাল নাম্বার অফ মলিকুলস পজেস সিএম ডিক্রিজেস, এইটা কমে যাচ্ছে। টোটাল নাম্বার অফ মলিকুল পজেস CM ডিক্রিজেস। তাহলে বা টোটাল না বলে নাম্বার অফ মলিকুলস পজেস CM ডিক্রিজেস। তাহলে আগে নাম্বার অফ মলিকুল বেশি ছিল, দেখ উপরের দিকে মলিকুল বাড়ছে, এখন কমে গেল নিচের দিকে। তাহলে নাম্বার অফ মলিকুলস পজেস CM মানে মোস্ট প্রবাবল ভেলোসিটি ডিক্রিজেস, CM ইনক্রিজেস, মোস্ট প্রবাবল ভেলোসিটির মান কিন্তু বাড়ছে, আগে এখানে ছিল ডান দিকে চলে গেছে, ভেলোসিটি বাড়ছে, কিন্তু নাম্বার অফ মলিকুলস পজেস CM মোস্ট প্রবাবল ভেলোসিটি সেটাই ডিক্রিজেস। ঠিক আছে, আর এখানে দেখ এই জিরো ভেলোসিটিতে কোনো মলিকুল থাকে না, এখানে বলে দিচ্ছি যে নো মলিকুল পজেস জিরো ভেলোসিটি, তাই না, জিরো ভেলোসিটিতে কোনো মলিকুল কিন্তু থাকে না। তাহলে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কিন্তু ভালো করে জানতে হবে, এটা পরে পরীক্ষায় বারবার বলছি এটা প্র্যাকটিস করবে। তাহলে আশা করি বোঝা গেল। দেখো কার্ভটা ফ্ল্যাট হয়ে গেছে, ফ্ল্যাট টেম্পারেচার বাড়ালে সিএম বাড়ছে, কিন্তু এই সিএম একে মানে সিএম যেটা দখল করেছিল যে মলিকুলের সংখ্যা নাম্বার অফ মলিকুল সেটা কিন্তু কমে গেছে নিচের দিকে,
ওই জন্য বলেছি নাম্বার অফ মলিকুল পজেস সিএম মোস্ট অফ ভেলোসিটি ডিক্রিজেস, নাম্বার অফ মলিকুল পজেস সিএম ডিক্রিজেস, টোটাল মলিকুলের সংখ্যা কমে যাচ্ছে, তার মানে সিএম অর্জনকারী মলিকুলের সংখ্যা কমে যাচ্ছে। বুঝতে পেরেছিস? কার্ভ দেখে পরিষ্কারভাবে শেখো। তাহলে এটা ক্লিয়ার, এটা আমি মুছে দিলাম। তাহলে আজ আমি এই পর্যন্ত রাখলাম। পরের ক্লাসে আমরা রিয়েল গ্যাস নিয়ে আলোচনা করব।